হ্যালো ফ্রেন্ডস, আমি বাপ্পা আদিত্য। তো আমি দীর্ঘ 5 বছর ধরে মার্কেটে ট্রেড করছি। আমি 5টা বাজেট আমি নিজের চোখে দেখলাম, যে এক্সপিরিয়েন্স করলাম মার্কেট থেকে। তো আমার এক্সপিরিয়েন্সের উপরে আমি ডিপেন্ড করে আপনাদেরকে কিছু আমি স্টক সাজেশন বলবো না, আমি একটা পোর্টফোলিও ডিজাইন করার চেষ্টা করছি। আপনাদের যে স্টকগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেদের সেবি রেজিস্টার্ড অ্যানালাইস্ট যারা আছে তাদের থেকে কিন্তু আপনারা একবার চেক করে নিতে পারেন। ঠিক আছে, আমি সেইভাবে কিন্তু আমার যে 5 বছরের যে এক্সপিরিয়েন্স আছে তার উপরে কিন্তু আমি স্টকগুলোকে কিন্তু আমি সিলেকশন করেছি, যে বাজেটে কী কী নিয়ে আলোচনা হয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। দেখুন, তো চলুন শুরু করা যাক ভিডিওটা। দেখুন, যে কালকে যে বাজেটটা হলো, বাজেটটা কিন্তু মার্কেটের জন্য কিন্তু খুব একটা ভালো বাজেট আমি বলবো না, কারণ অন্যবার যেসব বাজেটে যেসব নিয়ে আলোচনা হয়েছে তেমন আলোচনা হয়নি। মেন যে জিনিসগুলো আমরা মার্কেট যেটা চেয়েছিল, আমরা একটা দাবি রেখেছিলাম যে মার্কেটের থেকে কিন্তু কালকে আমাদের যে ফিনান্স মিনিস্টারের কাছে আমরা নিজেদের একটা দাবি রেখেছিলাম সবাই, যে আমরা আশা করছিলাম যে এরকম কিছু যদি করতো মার্কেটের জন্য, যে কিন্তু তা করা বাদ দিয়ে কিন্তু আমাদের কিন্তু ট্যাক্সটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। দেখুন, প্রত্যেক বাজেটে কিন্তু আমাদের ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু কমানোর কোনো প্রশ্নই আসছে না। সেই জন্য কিন্তু মার্কেটে কালকে এত বড় কিন্তু ফল এসেছে। কারণ যেটা বলবো সেটা হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ, যেটাকে আমরা এসটিটি চার্জ বলে থাকি। কী চার্জ বলে থাকি? এসটিটি চার্জ। তো এই সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ এটা হচ্ছে লাগে অপশান অ্যান্ড ফিউচার যারা ট্রেডিং করে তাদের যে টাকা, যে কত টাকা ভলিউম নিয়ে ট্রেড করছে, সেই টাকাকে কিন্তু ট্র্যাক রাখার জন্য কিন্তু সরকার এই সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জটা কিন্তু কাটে। তো ট্র্যাক করতে এতটাই পরিমাণ টাকা নিয়ে নিচ্ছে, ট্র্যাক করার জন্য এতটাই টাকা নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু সাধারণ নর্মাল যেসব ছোটো যেসব ট্রেডার আছে আমাদের মতো তাদের কাছে কিন্তু খুবই একটা বড় ধরনের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। দেখুন, যারা সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জ তো এইভাবে কাটছে বারবার, কিন্তু যারা ইন্টারডে ট্রেডিং করছে কিংবা যারা স্ক্যাল্পিং করছে তাদের কিন্তু এটা বহুত বড় ধরনের একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে। যারা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও করছে তাদের কাছে কিন্তু এটা কিন্তু খুব বড় ইম্প্যাক্ট না আসলেও, কিন্তু যারা ট্রেডিং করছে রীতিমতো তাদের কিন্তু বহুত বড় ধরনের ইম্প্যাক্ট চলে আসছে। তো এই সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জটা কিন্তু প্রায় 150% কিন্তু ইনক্রিজ করে দিয়েছে। কিন্তু এত বড় ইনক্রিজ, এত বড় জাম্প, সেটা কিন্তু মার্কেট কিন্তু মেনে নিতে পারেনি। সেই জন্য কিন্তু মার্কেট এরকম রিয়াক্ট দেখিয়েছে। তো যাই হোক, যারা ট্রেডিং করছে তাদের জন্য এটা খুবই খারাপ। আর দ্বিতীয় যে কারণটার জন্য মার্কেট ফল করেছে, সেই ফল করার কারণ সেটা হচ্ছে শেয়ার বাইব্যাক। কী জিনিস এই শেয়ার বাইব্যাক? তো এই শেয়ার বাইব্যাকটা হলো, ধরুন আপনি একটা কোম্পানির মালিককে দিয়ে বোঝাচ্ছি, এটা একটা শেয়ার বাইব্যাক তারাই করে যারা বড় বড় কোম্পানির যারা মালিক আছে। ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু মার্কেটে, ওপেন মার্কেটে ধরুন ওদের 30% শেয়ার কিন্তু ছাড়া আছে। কত পার্সেন্ট শেয়ার ছাড়া আছে? 30%। তো এই 30%, আর ওদের নিজেদের কাছে আছে কত? 70%। নিজেদের কাছে আছে কত? 70%। মার্কেটে কিন্তু কোম্পানির ওনার যারা হয়, প্রোমোটার যারা হয়, তারা কিন্তু সব কিন্তু কোয়ান্টিটি কিন্তু মার্কেটে ছাড়তে পারে না। যদি ছেড়ে দেয় 60%-এর কাছাকাছি কোয়ান্টিটি যদি ছেড়ে ফেলে, তাহলে কিন্তু ও মালিক লিগ্যাল কিন্তু আর মালিক থাকবে না। ঠিক আছে, সেই জন্য ওরা কিন্তু ওদের 30 থেকে 40% শেয়ার ছেড়ে রাখে মার্কেটে। হয়তো দেখবেন আপনি প্রোমোটার হোল্ডিংয়ে 10%, 20%, এই না যে ওর কাছে শেয়ার নেই, শেয়ার আছে এই কোম্পানির ওনারের কাছে, হয়তো তার কোনো রিলেটিভের নামে আছে, কিন্তু একবার ওপেন মার্কেটে কিন্তু এরকম বড় কোয়ান্টিটি ওরা ছাড়বে না কখনোই। ছাড়লে কি হয়? ওনারশিপ চলে যেতে পারে কোম্পানির। তো যাই হোক, এই যে 30% শেয়ার মার্কেটে ছেড়েছে, ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি 30% শেয়ার থেকে বাইব্যাক করে ও আরও ধরুন 5% এখানে ইনক্রিজ করতে চায়, ও পুনরায় কিনতে চায়। তো এই পুনরায় যখন কিনলে সেই শেয়ারের প্রাইস বাড়তেও পারে, কমতেও পারে। যখন ও সেল করছে মার্কেট থেকে যখন কিনবে, বাইব্যাক করছে যখন, তো অনেকেই হচ্ছে যখন এই বাইব্যাক করে যখন নিয়ে আসবে, তার উপরে কিন্তু আলাদাভাবে কিন্তু প্রোমোটারের কাছ থেকে চার্জ নেবে সরকার, এবার বলে দিয়েছে। এটার জন্য কিন্তু বহুত বড় ধরনের কিন্তু একটা ক্রাশ মার্কেটে চলে এসছে। ঠিক আছে, অনেক বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে কালকে। আর একটা কী কারণে মার্কেটের সব থেকে বড় ফল এসছে, আর একটা যে মেন কারণ, আমাদের সবার মার্কেটের কাছে আশা ছিল, নির্মলা সীতারামনের কাছে আশা ছিল যে আমাদের যে লং টার্ম পোর্টফোলিও, যে লং টার্ম যে গেইনটা আছে, তার উপরে যে ট্যাক্সটা আমাদের কাটে সেটা যেন কমানো হয়, কিন্তু সেটা তো কমায়নি যা ছিল তাই। এটার জন্য কিন্তু মার্কেটে বহুত বড় ধরনের ক্র্যাশ চলে আসছে। তো যাই হোক, সেই হিসাবে আমাদের সরকার অনেক বড় ধরনের অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করছে। সেই সব কোম্পানিগুলোই আমরা কীভাবে ইনভেস্ট করতে পারি, ট্রেড করব না, ইনভেস্ট করতে পারি, 1 বছরের আমরা প্ল্যান নিয়ে চলতে পারি। তো সেটার উপরে আমি কিছু স্টক ডিজাইন করার চেষ্টা করেছি।
তো দেখুন আপনারা কোন কোন স্টকগুলো কিন্তু এবছর কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো অবশ্যই আমি কোনো স্টক রিকমেন্ডেশন করছি না, যেহেতু আপনারা চাইলে আপনারা সেবি রেজিস্টার্ড অ্যানালাইসিসের কাছ থেকে যে অ্যানালাইস্ট আছে তাদের থেকে কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন, স্টকগুলোকে চেক করাতে পারেন, কিংবা আপনি নিজে যদি টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানেন তাহলে তো খুবই ভালো কথা, তাহলে আপনি নিজে একবার দেখে নিতে পারেন যে স্টকগুলোর প্রেজেন্ট কন্ডিশন কী আছে। তো যাই হোক, বাজেটে কিন্তু এবার কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু প্রায় 12.2 লক্ষ কোটি টাকা, এই যে প্রায় 12.2 লক্ষ কোটি টাকা কিন্তু ক্যাপেক্স বাড়িয়েছে। ম্যানুফ্যাকচারিং মেক ইন ইন্ডিয়ার উপরে কিন্তু জোরালো বুস্ট দিয়েছে। ম্যানুফ্যাকচারিং মেক ইন ইন্ডিয়া মানে আমাদের ইন্ডিয়ার জিনিস সব কিছু ইন্ডিয়ায় তৈরি হবে, আর সবাই সেটা যেন ব্যবহার করা হয়, বিদেশ থেকে যেন কোনো ধরনের জিনিস আমাদের উপর এখানে না নিয়ে আসা হয়, ঠিক আছে না। সেই জন্যে আমাদের কিন্তু ইন্ডিয়ার জন্য বুস্টটা আরও বেশি হয়, সেই জন্য কিন্তু আমাদের মেক ইন ইন্ডিয়ার উপরে সরকার কিন্তু বেশি নজর দিয়েছে, আমাদের সব দেশীয় প্রযুক্তিতে জিনিসপত্র যাতে তৈরি করতে পারে তার জন্যে। আর এক ডিফেন্স সেক্টর, যেটা তার উপরে কিন্তু 18% কিন্তু বাজেট মানে ইনক্রিজ করেছে। ডিফেন্স সেক্টরের উপরে 18% টাকা কিন্তু গভর্নমেন্ট ইনক্রিজ করেছে গতবারের থেকে, এবার 18%। তৃতীয় যেটার উপরে, চতুর্থ যেটার উপরে নজর দিয়েছে সরকার সেটা হচ্ছে টেক্সটাইল। মানে টেক্সটাইল মানে কি, বস্ত্র শিল্প, ঠিক আছে। এই বস্ত্র শিল্পের উপরে কিন্তু মানে যেসব আমরা যেসব জামা কাপড় পরি, যেসব বস্ত্র, সেই টেক্সটাইলের উপরে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এখানে কিন্তু জোর দিয়েছে। আর হচ্ছে ইলেকট্রনিক্সের উপরে, আর সেমিকন্ডাক্টরের উপরে, সেমিকন্ডাক্টর যেসব প্রোডাক্টগুলো হয় এটার উপরে কিন্তু বড় ধরনের ঘোষণা করেছে। তো এই সব কারণে কিন্তু এই সেক্টরগুলো কিন্তু আগামী বছর, যে এক বছর যেটা 2026-এ কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো আমি এখানে 6টা সেক্টর নিয়ে আলোচনা করব। এই 6টা সেক্টরের কিন্তু কিছু স্টক আমি পিক করেছি, মানে আমার নিজস্ব পার্সোনাল মানে অপিনিয়ন থেকে আমি বলছি। যদি আপনাদের যদি ভালো লেগে থাকে স্টকগুলো, তাহলে আপনারা নিজস্ব অবশ্যই নিজের অ্যানালাইসিস করবেন। তো চলুন 6টা যে আমি সেক্টরের উপরে আমি অ্যানালাইসিস করেছি। দেখুন, ফার্স্ট যেটা সেটা হচ্ছে মানে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল গুডস। এই ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল গুডটা কী জিনিস? ইনফ্রাস্ট্রাকচার মানে আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার, যেসবগুলো ব্রিজ হতে পারে, রাস্তা এটা হতে পারে, ঠিক আছে, এইসব যেসব ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, রেলওয়ের যে সেকশানগুলো আছে, তো এর উপরে কিন্তু আমাদের সরকার প্রায় 12.2 লক্ষ কোটি টাকা প্রায় বরাদ্দ করেছে। যেমন রোড, রেল, ঠিক আছে, ফ্রেইট করিডোর, হাই স্পিড রেল, ঠিক আছে, যেসব মানে হাই স্পিড যেসব রেলগুলো আছে, বন্দে ভারত, এইসবের উপরে কিন্তু আমাদের সরকার প্রায় 12.2 লক্ষ কোটি টাকা কিন্তু এখানে গভর্নমেন্ট ইনভেস্ট করেছে। তো এটার জন্য আমাদের সবথেকে বেস্ট যে স্টকগুলো আমি সিলেকশন করেছি, তো সেই স্টকগুলো হচ্ছে L&T আছে, L&T, লার্সেন অ্যান্ড টার্মো লিমিটেড, ঠিক আছে। এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, খুবই ভালো কোম্পানি, আপনারা চাইলে কিন্তু এই স্টকটা কিন্তু আপনারা দেখতে পারেন। একটা আছে IRB ইনফ্রা, এটা কিন্তু রেলের স্টক আছে। KNR কনস্ট্রাকশন আছে, NBCC আছে। এই যে আমি যে 5টা স্টক আমি এখানে অ্যানালাইসিস করেছি, এই 5টা স্টক আমি এখানে দিয়েছি। তো এই স্টকগুলো কিন্তু আপনারা কিন্তু একবার দেখতে পারেন যে স্টকগুলো কেমন পারফরমেন্স দেখতে পারেন, এটা কিন্তু ফান্ডামেন্টাল আমরা চেক করতে পারেন, কারণ এটা কিন্তু আমাদের বড় ধরনের কিন্তু একটা রেভিনিউ গ্রোথ কিন্তু দিতে পারে এই স্টকগুলো, ঠিক আছে। 2 নম্বর যে সেক্টরটা আমি মানে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর, ঠিক আছে। এই ডিফেন্স সেক্টরের উপরে কিন্তু সরকার 18% কিন্তু মানে আমাদের ডিফেন্সে বাজেট ইনক্রিজ করেছে ডিফেন্স সেক্টরের উপর। মানে আমাদের সরকার কিন্তু দেশীয় প্রযুক্তিতে মানে আমাদের যেসবগুলো এয়ারক্রাফটগুলো আছে, যেমন কিছুদিন আগে যেমন INS বিক্রান্ত তৈরি করেছে, তো এরকম যেসব দেশীয় প্রযুক্তিতে যেসবগুলো এয়ারক্রাফট বানাতে চাই, বিভিন্ন ধরনের মিসাইল কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তিতে সরকার কিন্তু তৈরি করতে চাইছে। তো বিদেশ থেকে যাতে না নিয়ে আসতে হয়, সেই জন্য কিন্তু সরকার সবথেকে বেশি জোর দিয়েছে আমাদের ডিফেন্স সেক্টরের উপরে। আর অবশ্যই আমরাও চাইবো সরকার যেন বেশি ডিফেন্স সেক্টরের উপর বেশি জোর দেয়, যাতে আমাদের সবথেকে বেশি আমরা সুরক্ষিত থাকতে পারি। তো যাই হোক, এই ডিফেন্স সেক্টরের উপরে যে স্টকগুলো আমি মানে অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে হল আছে, হিন্দুস্তান এরোনটিক্স আছে, বেল আছে, ভারত ইলেকট্রনিক্স আছে, ভারত ডাইনামিক্স আছে, আর ডেটা প্যাটার্নস আছে। এই 4টে স্টক কিন্তু আমি ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু লক্ষ্য মানে দেখেছি। তো এরা কিন্তু সাধারণত কিন্তু ডিফেন্সের যেসব এয়ারক্রাফট, বিভিন্ন ধরনের মানে জাহাজ, বিভিন্ন ধরনের ডিফেন্সের যেসব মানে ইলেকট্রনিক্সের যে কাজবাজগুলো হয় ডিফেন্সের, ঠিক আছে, সেটারও কিন্তু এরা এই ধরনের কাজগুলো করে থাকে এই স্টক, এই কোম্পানিগুলো। তো এদের স্টক কিন্তু আমি মনে করছি যে আগামী বছর, যে বছর 2026-এর যে আমাদের কিন্তু এই স্টক 4টে কিন্তু ভালো পারফরমেন্স দেখতে পারে। তো যাই হোক, আমাদের সরকার যেহেতু বলেছে মেক ইন ইন্ডিয়া, সেই জন্য কিন্তু আমি এই স্টকগুলোকে কিন্তু মানে আমার পোর্টফোলিওতে আমি রাখার চেষ্টা করব। এই তো যে ম্যানুফ্যাকচারিং আর PLI ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর, এখানে প্রায় কিন্তু আমাদের গভর্নমেন্ট 40,000 কোটি টাকা কিন্তু এখানে এই স্কিম, 40,000 কোটি টাকার কিন্তু স্কিম কিন্তু এখানে গভর্নমেন্ট কিন্তু এখানে করেছে রেয়ার আর্থ করিডোর কেমিক্যালসের উপরে, ঠিক আছে।
তো সেমিকন্ডাক্টর মিশন 2.0 নাম দিয়েছে এটা। তো এই সেমিকন্ডাক্টর মিশন 2.0, তো এই 2.0 কিন্তু একটা খুবই ভালো ধরনের একটা মানে ইনভেস্টমেন্ট হতে চলেছে। 40,000 কোটি টাকা আমাদের কিন্তু বহুত বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু গভর্নমেন্ট এখানে করছে। তো এই সেমিকন্ডাক্টর আর কেমিক্যালস যেসব এগুলো আছে, যেমন কেমিক্যালসের, তো আমি সেক্টরগুলো বলবো এবার। দেখুন কোন কোন স্টকগুলো, এই যে ডিকসন টেকনোলজি আছে, পসিবল উইনার স্টক, এই স্টকগুলো কিন্তু ভালো ধরনের কিন্তু উইনিং করতে পারে এবছর। টাটা এলেক্সি আছে মানে ভালো স্টক, কেনেস টেকনোলজি আছে, সিজি পাওয়ার আছে, আর এনএমডিসি আছে। এনএমডিসি কিন্তু খুবই ভালো স্টক। তো এই স্টকগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যে এই স্টকগুলো কেমন পারফরমেন্স করতে পারে। তো আপনারা চাইলে ফান্ডামেন্টালটাও চেক করে নিতে পারেন। যদি বলেন তো ফান্ডামেন্টাল কীভাবে চেক করতে হয়, আমি কোনো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো যে ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালাইসিস করতে হয়। যেহেতু আমরা এটা নিয়ে আমরা মানে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করছি, তো আমাদের ফান্ডামেন্টালটা অবশ্যই জানা দরকার যে স্টকের ফান্ডামেন্টাল কেমন আছে, তারা যেন বেশি মানে ডেপ্টের মধ্যে না থাকে, পি রেশিও কেমন আছে, আর ওই কেমন আছে, সেগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, আমাদের চেক করাই আছে, আমি তো এখানে অ্যানালাইসিস করছি না যেহেতু ফান্ডামেন্টাল, আমি জাস্ট স্টকগুলো পিক কেমন মানে কোন কোন স্টক পিক করা যায় সেগুলোই আমি জাস্ট বলছি। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের এই স্টকগুলো আছে। তারপর টাটা টেক্সটাইল অ্যাপিয়ারেল সেক্টর, যে আমি যে বললাম যে বস্ত্রশিল্পের উপরে মানে কোন কোন বস্ত্রশিল্পের যে স্টকগুলো আছে সেগুলো কোন কোন স্টকগুলো নিলে আমাদের কিন্তু পোর্টফোলিও কিন্তু একটা ভালো একটা লং টাইম একটা মানে গ্রোথ দেখা দিতে পারে আমাদের পোর্টফোলিওয়। তো আমি এই স্টকগুলো কিন্তু পিক করেছি। কেপিআর মিলস টেক্সটাইলের উপরে করেছি, কেপিআর মিলস, অরবিন্দ আছে, বর্ধমান টেক্সটাইল আছে, ঠিক আছে, বর্ধমান টেক্সটাইল আছে, আর ট্রেডিয়েন্ট আছে। এই ট্রেডিয়েন্ট কিন্তু ভালো কোম্পানি, ঠিক আছে। তো এই যে আমরা যে চারটে স্টক, এই চারটে যে স্টক আছে, এই চারটে স্টক কিন্তু আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। কেপিআর মিল আছে, অরবিন্দ আছে, ঠিক আছে, টেক্সটাইল আছে, বর্ধমান টেক্সটাইল আছে, আর ট্রেডিয়েন্ট আছে। এই স্টকগুলো কিন্তু মানে ভালো ধরনের কিন্তু পারফরমেন্স দিতে পারে। এক্সপোর্ট বুট, জব ক্রিয়েশন, প্রোডাকশন এক্সপেনশন, ঠিক আছে। 5 নম্বর যে সেক্টর নিয়ে সেটা আলোচনা করব, পাওয়ার গ্রিন, ঠিক আছে, অ্যান্ড নিউক্লিয়ার থিম। তো এই যে পাওয়ার গ্রিড আর নিউক্লিয়ার থিম যে স্টকগুলো আছে, তো এই স্টকগুলোর আমরা আলোচনা করবো। এদের মধ্যে সবথেকে ভালো স্টক সেটা হচ্ছে এনটিপিসি। তো এই এনটিপিসি কিন্তু খুবই ভালো স্টক, কিন্তু এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের একটা মানে স্টক বলতে পারো, মানে খুবই ভালো স্টক। টাটা পাওয়ার আছে, পাওয়ার গ্রিড আছে, আর জিএসডব্লিউ এনার্জি আছে। একদম টপ স্টক আমি কিন্তু এখানে পিক করেছি। কোনো ধরনের কিন্তু মানে উল্টো বা একদম লং লিকুইডিটি নেই এরকম ধরনের কোনো স্টক কিন্তু আমি পিক করিনি, যাদের আমাদের পোর্টফোলিও একটা ভালো এভারেজলি যেন একটা রিটার্নে থাকে তেমন ধরনের কিন্তু স্টক আমি এখানে পিক করেছি, ঠিক আছে। যেহেতু আমাদের সরকার বলেছে যে গ্রিন এনার্জির ওপরে বেশি ফোকাস করবে, এমনি আমাদের দেশ বিভিন্ন ধরনের যে দেশীয় প্রযুক্তি যে ব্যাটারি চালিত এখন কিন্তু যেসব গাড়িগুলো বেরিয়েছে, বাস আছে, বিভিন্ন ধরনের টাটা ইভি আছে, বিভিন্ন ধরনের মানে ইলেকট্রিক্যাল যেসব মানে ভেহিকেলগুলো এখন চলে এসছে ব্যাটারির। তো এইসব কিন্তু আগে কিন্তু এমন ছিল না, এখন দেখুন দিনের পর দিন মানে এখন সবাই কিন্তু এখন বেশি ব্যাটারির মানে উপরে বেশি কিন্তু করছে। সেই জন্য আমাদের গভর্নমেন্ট বলেছে গ্রিন ট্রানজিশন, প্রকৃতি যেন দূষণ না হয়, সেই জন্য কিন্তু আমাদের গভর্নমেন্ট বেশি কিন্তু এই গ্রিন এনার্জির উপরে বেশি ফোকাস করেছে। তো এই গ্রিন এনার্জির উপরে ফোকাস করে টাটা পাওয়ার কিন্তু খুবই একটা ভালো স্টক আছে, ঠিক আছে। জিএসডব্লিউ এনার্জিও খুবই ভালো স্টক আছে, এনটিপিসিও কিন্তু খুবই ভালো স্টক আছে, ঠিক আছে। তো এখানে এই স্টকগুলো কিন্তু আপনি দেখতে পারেন যে স্টকগুলো অ্যাকচুয়ালি গ্রিন এনার্জির উপরে এরা কাজ করে থাকে। 6 নম্বর যেটা বলবো আমি, 6 নম্বরে যে গেছে আইটি আর ডিজিটাল ইন্ডিয়া সেক্টর। দেখুন এই আইটি আর ডিজিটাল ইন্ডিয়া সেক্টরটা, এই আইটি আর ডিজিটাল ইন্ডিয়া সেক্টরটা এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট খুব একটা বেশি কিন্তু ফোকাস করেনি এতদিন। তো যেহেতু দেখুন আমেরিকা যখন তখন যেভাবে সেভাবে ট্যারিফ আমাদের উপরে দিয়ে দিচ্ছে, সেই জন্য আমাদের গভর্নমেন্ট চায় যে এই আমেরিকার উপরে কিন্তু এই স্টকগুলো কিন্তু বেশি ডিপেন্ড করে থাকে। দেখুন আমেরিকা যখন কোনো কিছু খারাপ কিছু আমাদের উপরে বলে থাকে, সাথে সাথে কিন্তু কী হয়, আইটির স্টকগুলো কিন্তু বহুত বড় ধরনের ক্রাশ চলে আসে। তো আমাদের গভর্নমেন্ট চাইছে যে আমাদের আস্তে আস্তে আইটি সেক্টরটা কিন্তু আমাদের স্ট্রং করতে হবে, যেন অন্য কোনো দেশের উপর যেন ডিপেন্ড করে না থাকতে হয়। আর অন্য কোনো দেশের উপরে যেন আমাদের এই আইটি, এরা কিন্তু বিশেষ করে আমেরিকা থেকে প্রজেক্ট নিয়ে আসে, কারণ বড় বড় প্রজেক্টগুলো কিন্তু তারা বিদেশ থেকে পায়। তো তারা যখন এরকম ধরনের ট্যাক্স যখন ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, সুতরাং কিন্তু আমাদের কিন্তু বহুত বড় ধরনের কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে আইটি সেক্টরটা। কিন্তু সরকার এবছর কিন্তু পুরোপুরি আইটির উপরে কিন্তু বেশি ফোকাস করেছে, যাতে কোনো দেশের উপরে কিন্তু ডিপেন্ড না করতে হয়। তো এখানে 1 নম্বর যে স্টকটা সেটা বলবো টিসিএস আছে, লার্জ ক্যাপ কোম্পানি আছে, ইনফোসিস আছে, এইচসিএল টেক আছে, আর টেক মহিন্দ্রা আছে। তো এই স্টকগুলো কিন্তু একদম স্ট্রং আইটি স্টক আছে। তো আপনারা চাইলে এই স্টকগুলো কিন্তু দেখতে পারেন। যেমন সব কিছু এখন কিন্তু এআই এর উপরে চলে এসছে, তো আমাদের গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে এআই এর উপরে বেশি ফোকাস করার চেষ্টা করছে। তো আপনারা চাইলে কিন্তু এই কিন্তু আইটি সেক্টরের স্টকগুলো কিন্তু আপনারা পিক করতে পারেন, এই স্টকগুলো কিন্তু দেখতে পারেন।
নেক্সট ইয়ারে যেসবগুলো মানে সিম্পল ল্যাঙ্গুয়েজ আছে যেমন লার্জ ক্যাপ সেফ অ্যান্ড, যদি লার্জ ক্যাপে করেন তাহলে সেফ অ্যান্ড স্টেবল গ্রোথ পাবেন, যদি মিড ক্যাপে করেন তাহলে সেটা হচ্ছে ব্যালেন্স গ্রোথ আসবে। আর স্মল ক্যাপ যারা মানে হাই রিস্ক ট্রেডার আছে বা হাই রিস্ক ইনভেস্টর আছে তারা কিন্তু এই স্মল ক্যাপে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। ঠিক আছে, আমি সবসময় বলবো যে যারা মানে বেশি রিস্ক নিতে যান না তারা হচ্ছে কিন্তু সেফ অ্যান্ড স্টেবলগুলোতে কিন্তু লার্জ ক্যাপ ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, যারা একটু রিস্ক নিতে চান তারা কিন্তু মিড ক্যাপে যেতে পারেন, আর যারা অতিরিক্ত হাই রিস্ক যেতে চান তারা কিন্তু স্মল ক্যাপে গেলেও তাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আপনি কিন্তু ক্যাপিটাল যে মানে লং টার্ম যে মাইন্ডসেট রাখাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমরা কিন্তু মানে হোল্ডটা একটু বেশি সময় ধরে করবেন। ঠিক আছে, যাতে সাথে বিক্রি করে সাথে সাথে যেন সেল না করে দেবেন, দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে সাথে সাথে সেল করে দিলে, কারণ একটা বড় ধরনের গ্রোথ নিয়ে আসতে গেলে মানে পোর্টফোলিওয় কিন্তু ওয়েট করতে হয়। তো যাই হোক, কীভাবে আমরা পোর্টফোলিওটাকে ডিজাইন করবো সেটা আমরা দেখে নিই। দেখুন পোর্টফোলিওটা আমরা ডিজাইন করবো, আমি কিন্তু পোর্টফোলিওটা ডিজাইন করবো ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু 30% কিন্তু আমাদের মানে টাকা মানে আমরা ইনভেস্টমেন্ট করবো ইনফ্রাস্ট্রাকচারের উপর, ডিফেন্সে করবো 20% টাকা, ম্যানুফ্যাকচারিংয়ে করবো 20% টাকা, এনার্জিতে করবো 15% টাকা, আর আইটিতে করবো 15% টাকা। দেখুন আইটি সেক্টরটা যেহেতু যতই সরকার বুস্ট করে থাকুক তাও কিন্তু কিছু না কিছুভাবে কিন্তু অন্য দেশের উপর কিন্তু ডিপেন্ড করে থাকতেই হয়, কারণ জানেন আপনারা। যাই হোক, সেই জন্য আইটি সেক্টরে কিন্তু অতটা বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না। ঠিক আছে, সেই জন্য আমি এখানে আমার পোর্টফোলিও অনুযায়ী আমি 15% কিন্তু আইটি সেক্টরের উপরে কিন্তু আমি এখানে ইনভেস্টমেন্ট করবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কীভাবে আমরা এখানে ইনভেস্টমেন্ট প্ল্যানটা করবো। 1 বছরের জন্য আমরা পোর্টফোলিও অ্যালোকেশন করবো, যে ইনফ্রাস্ট্রাকচারে 30% করবো, ইনফ্রাস্ট্রাকচারে 30% করবো, ডিফেন্সে 20% করবো, ম্যানুফ্যাকচারিংয়ের উপরে 20% করবো, এনার্জিতে 15% করবো, আর আইটিতে 15% করবো। এভাবে কিন্তু আমরা পোর্টফোলিওটাকে ডিজাইন করবো। তো ঠিক আছে, তাহলে বোঝা গিয়েছে যে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানটা করবো এই 1 ইয়ারে। তো এখানেই শেষ করছি, আশা করছি মানে সব কিছু মানে আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।